ইসলামাবাদের আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরান আমেরিকার সংঘাত নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার সহসাই কোনো সমাধান দেখছেন না আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে হরমুজ প্রণালীতে যে অস্বাভাবিক নৌ অবরোধ শুরু করেছেন তাতে যুক্তরাষ্ট্র যে পিছু হটবে সে ইঙ্গিত মিলছে না। ক্ষণে ক্ষণে মতিগতি পাল্টানো ট্রাম্প যদিও নতুন করে বলেছেন খুব শিগগিরই এই যুদ্ধ শেষ হচ্ছে, কিন্তু ট্রাম্পের এই কথার উপর আস্থা নেই কারোরই। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরও বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আবার বিশেষজ্ঞরা ট্রাম্পের মধ্যে এক অজানা শঙ্কা দেখতে পাচ্ছেন, যখন ট্রাম্প ইরানকে অস্ত্র না দিতে তার চিরশত্রু চীনকে চিঠি দিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধ এখন আর ইরান আমেরিকার যুদ্ধে নেই, বরং এটি বিশ্বের জন্য পরিণত হয়েছে ভয়াবহ গেম অফ চিকেনে, যেখান থেকে কোনো পক্ষই সরে আসবে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি সত্যি হয় তাহলে এর পরিণতির বড় শিকার হবে বাংলাদেশের মতো দেশগুলো, যারা মূলত তেল ও জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল। যদিও বাংলাদেশ সরকার দাবি করছে সমস্যা এখনো নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু প্রশ্ন হলো হরমুজ প্রণালীর এই অচলাবস্থা যদি চলতে থাকে তাহলে এভাবে আর কতদিন পরিস্থিতি সামাল দেওয়া যাবে, যেখানে এরই মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে বড় টান পড়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। প্রতিশোধ নিতে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে এমন কয়েকটি দেশে হামলা চালায়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব সহ কয়েকটি দেশে চালানো হামলায় নিশানা ছিল বিমানবন্দর, দূতাবাস, জ্বালানি স্থাপনা, মার্কিন দূতাবাস। যুদ্ধে ইরান হারায় তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আলী লারিজানির মতো নেতাদের। তবে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। 1 মাসের বেশি সময় ধরে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হলে 2 সপ্তাহের যুদ্ধবিরতি আসে উভয় পক্ষ। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 21 ঘন্টার ম্যারাথন বৈঠক করেও ইরান ও মার্কিন প্রতিনিধিরা চুক্তি করতে ব্যর্থ হন। হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটেনি এরপরে ইরানের বন্দর অবরোধের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট, যা ইতিমধ্যে শুরু হয়েছে। তবে ট্রাম্পের অবরোধের মধ্যেও বেশ কয়েকটি জাহাজ ইরানের বন্দর পেরিয়ে গেছে। ট্রাম্পের এই অবরোধে পিছিয়ে যায়নি ইরান, উল্টো বিজ্ঞপ্তি দিয়ে বলেছে তারা কি করতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরও বাণিজ্য পথ বন্ধ করে দিবে ইরান। প্রশ্ন হলো, বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথগুলো বন্ধ করে দেওয়ার আদৌ কোনো সক্ষমতা ইরানের আছে কিনা? এর সরাসরি উত্তর হলো হ্যাঁ, ইরান ও তার মিত্র বাহিনীগুলোর এই ক্ষমতা আছে। ইরান এটি করবে পূর্ণাঙ্গ সামরিক নিয়ন্ত্রণের মাধ্যমে নয়, বরং এর চেয়ে অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে তারা এই পথগুলো অচল করে দিতে পারে। পারস্য উপসাগরের সাথে আছে হরমুজ প্রণালীর সংযোগ। এর মধ্যে ট্রাম্প সহ বিশ্বের বড় বড় নেতার ঘুম হারাম করে দিয়েছে ইরান এই এক হরমুজ প্রণালীতে। বিশ্বের 20% জ্বালানি সরবরাহের এই সমুদ্র পথটিতে ইরান কয়েক হাজার অত্যাধুনিক মাইন মজুত রেখেছে। আবার উপকূলীয় মোবাইল লঞ্চার থেকে ছোড়া নূর বা পার্সিয়ান গলফ ব্যালিস্টিক মিসাইল দিয়ে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা তাদের জন্য সহজ। IRGC এর শত শত ছোট ছোট স্পিডবোট একসাথে বড় জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে অচল করে দিতে পারে। দ্বিতীয় পথটি হলো লোহিত সাগর ও বাব আল মান্দাব। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগকারী সংক্ষিপ্তময় পথ, যাকে বলা হয় সুয়েজ খালের প্রবেশদ্বার। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 12% চলে এই পথ দিয়ে। দর্শক, একথা সত্যি, লোহিত সাগরে ইরানের সরাসরি উপস্থিতি কম, কিন্তু এই পথটি নিয়ন্ত্রণ করে ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা। ইরান হুতিদের মিসাইল এবং আত্মঘাতী ড্রোন সরবরাহ করে, যা দিয়ে তারা লোহিত সাগরে ইসরায়েল বা মার্কিন সংশ্লিষ্ট জাহাজগুলোতে সফলভাবে হামলা চালিয়ে আসছে। সবশেষ পথ হলো ওমান সাগর। এটি ভারত মহাসাগরের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। হরমুজ প্রণালী কোনোভাবে অবরুদ্ধ হলে বিকল্প হিসেবে ওমান সাগরের উপকূলীয় পাইপলাইনগুলো, যেমন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পাইপলাইন, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পথে সম্প্রতি ইরান স্যাটেলাইট
স্পুফিং এবং জিএনএসএস জ্যামিং এর মাধ্যমে জাহাজের নেভিগেশন সিস্টেম গোলযোগ করার কৌশল ইরান ব্যবহার করছে। ইরানের প্রথম হুমকির পর ডোনাল্ড ট্রাম্প আবারও নড়ে চড়ে বসেছেন, দিয়েছেন নতুন বাণী। ঘন্টায় ঘন্টায় ইরানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ঘোষণা দানকারী ট্রাম্প 15 এপ্রিল বলেছেন শিগগিরই শেষ হতে চলেছে ইরান যুদ্ধ। তবে বিশ্লেষকরা ট্রাম্পের এমন বাণীতে কমই আসার কথা শোনাতে পারছেন। উল্টো তারা বলছেন পাকিস্তানের ইসলামাবাদে যে কারণে আলোচনা ভেস্তে গেছে আর এই যুদ্ধের কারণে এখন যেভাবে চীন ও রাশিয়া ফ্রন্ট ফুটে চলে এসেছে, তাতে এই যুদ্ধ সহসা শেষ হওয়ার লক্ষণ খুব কম। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন রূপ নিয়েছে গেম অফ চিকেনে, আর এই গেমে এগিয়ে আছে ইরান, তেমনটাই মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন হলো, গেম অফ চিকেন কি? এর কারণে আতঙ্কিত হওয়ার কি কিছু আছে? গেম অফ চিকেন হলো এমন এক পরিস্থিতি যেখানে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষের দিকে এগিয়ে যায় এবং কেউই আগে পিছু হটতে বা হার মানতে চায় না। যে পক্ষ আগে সরে যায় সে চিকেন বা কাপুরুষ হিসেবে গণ্য হয় এবং সবাই তাকে পরাজিত হিসেবেই দেখে। আগেরবারের যুদ্ধের চেয়ে এই 2026-এর যুদ্ধ ভিন্ন, কারণ এটি কেবল একটি ভৌগোলিক যুদ্ধ নয়, বরং এটি একটি লজিস্টিক চেকপয়েন্ট যুদ্ধ। হরমুজ প্রণালী আর বিশ্বব্যাপী তেলের সংকটের কারণে এটি এখন হয়ে গেছে অর্থনৈতিক লাভ ক্ষতির যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক গেম অফ চিকেন শুরু হয়েছে। তার ব্যাখ্যায় বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের পারস্পরিক অর্থনৈতিক ক্ষতি। ট্রাম্প ইরানের বন্দরগুলোর উপর যে অবরোধ দিয়েছে সেটি এমন দুটি বিষয়ের সামনে আনতে পারে যেগুলো আমেরিকার মানুষকে আরো খেপাতে পারে। এর মধ্যে একটি হলো গ্যাসের দাম আরো বৃদ্ধি, অন্যটি হলো সেনা হতাহতের সংখ্যা বাড়া। অবশ্য ট্রাম্প বাজি ধরছেন ইরান শেষ পর্যন্ত পিছু হটবে। তবে বিশ্লেষকদের মতে অতীতে কঠোর অর্থনৈতিক চাপ সহ্য করার অভিজ্ঞতা থাকায় ইরান সহজে নতি স্বীকার করবে এমন কোনো স্পষ্ট ইঙ্গিত নেই, বরং আয়াতুল্লাহ খামেনিকে শেষ করে ট্রাম্প ভুলই করেছে। কারণ আমেরিকা আর ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। খামেনির পর মসনদে এসেছেন তার ছেলে মোস্তফা খামেনি। তাতে ফল হয়েছে একেবারেই উল্টো। ট্রাম্প ভেবেছিলেন খামেনির পতনে এমন এক নেতৃত্ব তৈরি হবে যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের কাছে নতি স্বীকার করবে, কিন্তু নতুন নেতারা আরো বেশি চরমপন্থী। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ইরান ডেস্কের সাবেক প্রধান ড্যানি সিটিরোভিচ বলেছেন যুদ্ধ শাসন ব্যবস্থা বদলে দিয়েছে, তবে তা ইতিবাচকভাবে নয়। তার মতে সেখানে এমন এক বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে যা যুদ্ধের আগের অবস্থার চেয়েও অনেক বেশি খারাপ। ইরানের নতুন নেতাদের এই ভাঙাবো তবু মচকাবো না এমন কৌশল ট্রাম্পের বিপদ বাড়িয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বিষয়ক সাবেক বিশ্লেষক হ্যালিমা ক্রাফট বলেছেন তেলের বাজারে এই গেম অফ চিকেন ক্রমেই তীব্র হচ্ছে। কোনো পক্ষই এখন লড়াই থেকে সরে আসবে না, আর এর মুখোমুখি অবস্থান এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই ঝুঁকি বাড়াচ্ছে, কিন্তু কেউই সরে দাঁড়ানোর লক্ষণ দেখাচ্ছে না, যা পরিস্থিতিকে আরো অনিশ্চিত ও বিপজ্জনক করে তুলেছে। বিশ্বের তেলের বাজারে ইতিমধ্যে যে অস্থিরতা দেখা গেছে তাতে বোঝা গেছে ট্রাম্পের নতুন অবরোধ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি কতটা জটিল হতে পারে। সোমবার অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ 8% পর্যন্ত বেড়েছে, তাতে গ্যাসের দাম আরো বাড়তে পারে। ইতিমধ্যে 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে গ্যাসের দাম। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ থাকা মার্কিন নাগরিকরা বিক্ষোভ করে বুঝিয়ে দিয়েছেন তারা জীবনযাপনের ব্যয় বাড়ার যন্ত্রণা মেনে নেবেন না। এখানে একটি প্রশ্ন, ইরান কতদিন ট্রাম্প আর নেতানিয়াহুর বিরুদ্ধে এমন সমানে সমান লড়তে পারবে? পণ্য বাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউহানেস র্যাবেলের মতে ভাসমান মজুত ও সরবরাহ পর্যায়ে থাকায় কার্গো সহ সমুদ্রে থাকা ইরানের মোট তেলের পরিমাণ এই সপ্তাহে প্রায় 19 কোটি ব্যারেলে পৌঁছেছে। সেজন্য মার্কিন এই অবরোধ তেমন কিছুই করতে পারবে না। তার মতে সময় আসলে এখন ইরানের পক্ষে। বাহরাইনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক সিনিয়র ফেলো হাসান আল হাসান বলেছেন অতীতে নিষেধাজ্ঞা এড়াতে ইরান বিভিন্ন কৌশল উদ্ভাবন করেছে। ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে রপ্তানি ও পাকিস্তানি হয়ে জ্বালানি পাচার। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির সিনিয়র রিসার্চ স্কলার ক্যারেন ইয়াং বলেছেন মার্কিন নৌবাহিনী যত সময় অবরোধ চালিয়ে যাবে তার চাইতে বেশি সময় ইরান টিকে থাকতে পারবে। তার মানে ইরান সরে আসবে না। আর বিশ্বের সর্বোচ্চ সামরিক ক্ষমতার অধিকারী আমেরিকা আর ইসরায়েল তো এত সহজে পিছু হটবে না।
এমন কোনো সুযোগ দিবে না যাতে সারা বিশ্বের মানুষ বলতে পারে মার্কিনীদের দম্ভ চূর্ণ হয়েছে। ফলাফল, একদিকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করবে, আর আমেরিকা অবরোধের নামে আরও ব্লক করতে চাইবে ইরানকে। প্রতিশোধ নিবে ইরানও। তেহরান আঞ্চলিক জ্বালানি স্থাপনায় হামলা বাড়াতে পারে। এছাড়া ইরানের মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়ারা আরও বিস্তৃত আকারে সংঘাতে জড়াতে পারে। তারা ইতিমধ্যে লোহিত সাগরের জাহাজে হামলা ও কার্যত সৌদি আরবে পাইপলাইনে আঘাত হানার মতো পদক্ষেপ নিয়েছে। আরও যুদ্ধ, আরও অবরোধ, সংকটে পড়বে বাংলাদেশের মতো দেশগুলো যারা মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার মাইল দূরে আছে। বাংলাদেশের সরকারি সংস্থাগুলো যদিও দাবি করছে আপাতত সংকট বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি, যদিও 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় গত 2 মাসে বাংলাদেশে অপরিশোধিত তেলের কোনো নতুন চালান আসেনি, যার কারণে প্রায় বন্ধ দেশটির একমাত্র রিফাইনারি প্রতিষ্ঠান। মজুদ ফুরিয়ে এখন ট্যাঙ্কের তলানিতে জমে থাকা অবশিষ্টাংশ বা ডেড স্টক দিয়ে সীমিত আকারে উৎপাদন চলছে ইস্টার্ন রিফাইনারিতে। সাধারণত প্রতি মাসে 1 থেকে 2টি কার্গো অপরিশোধিত তেল আমদানি করা হয়। বাকি চাহিদা পরিশোধিত তেল আমদানির মাধ্যমে মেটানো হয়। সরকারি হিসেবে বুধবার পর্যন্ত বাংলাদেশে 1,13,085 টন ডিজেল, 31,821 টন অকটেন, 18,021 টন পেট্রোল এবং 77,546 টন ফার্নেস অয়েল মজুত রয়েছে। বিবিসি বাংলার এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে ডিজেলের গড় চাহিদা 12,000 মেট্রিক টনের মতো। সে হিসেবে মজুত থাকা ডিজেল দিয়ে চলবে সর্বোচ্চ 10 দিন। তবে আসার কথা হলো, এর মধ্যে যে 2টি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে তার মধ্যে একটি ডিজেলের। তেলের সংকটের কারণে সেচ, বিদ্যুৎ সবকিছুরই সমস্যা হচ্ছে। সাথে যোগ হয়েছে সরকারকে দিতে হচ্ছে ভর্তুকি। টান পড়েছে সরকারি কোষাগারে। এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের কাছে বাংলাদেশের জন্য $2 বিলিয়ন সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 15 এপ্রিল দুপুরে সংসদ সচিবালয় দপ্তর থেকে এশিয়া জিরো এমিশন কমিউনিস্ট প্লাসের এক অনলাইন সম্মেলনে অংশ নিয়ে এই সহায়তা চান তিনি। অবস্থা এমন, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ জ্বালানি সংকটকে প্রতিরক্ষার সংকট না বানিয়ে ফেলে সেই আশঙ্কা দেখা দিয়েছে। এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে এখন পর্বে।